আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভয়ঙ্কর পরীর গল্প নিয়ে। তো ঘটনাটি শুরু করার আগে শ্রোতা বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি আবেদন, অনুগ্রহ করে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে সুমন নামের এক ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি ঘটেছিল ফরিদপুরের কানাইপুরে 2005 সালে। এই সুমন ভাই তখন ফরিদপুরে কানাইপুরে ওনার নানুর বাড়িতে থাকতেন। ওনার নানুর ইচ্ছে ছিল সুমন ভাই মাদ্রাসায় পড়বেন, তো ওনাকে ক্লাস 5-এর পরে মাদ্রাসায় ভর্তি করে দেন এবং উনি 1 বছর কোনো সমস্যা ছাড়াই মাদ্রাসায় পড়াশোনা করেন। তো এই সুমন ভাইয়ের একজন বন্ধু ছিল, তার নাম ছিল রানা। এই রানা ভাই একদিন সুমন ভাইকে বলেন, এখানে কানাইপুর থেকে 10-12 কিলোমিটার দূরে একটি রাজবাড়ি আছে। ওই রাজবাড়িতে নাকি আন্ধার কোঠা নামক কিছু কক্ষ রয়েছে, যেগুলো মাটির নিচে প্রায় 7 তলা পর্যন্ত বিস্তৃত। ওইখানে নাকি কেউ যেতে পারে না, নানা সমস্যা হয়। ঢাকা থেকেও নাকি অনেক লোক গিয়েছিল, কিন্তু নিচে নাকি কেউ ঢুকতে পারেনি। 3 তলা পর্যন্ত যাওয়ার পর তাদের সাথে থাকা লাইটগুলো নাকি অটোমেটিক অফ হয়ে গিয়েছিল। এই কথা শুনে সুমন ভাই তো বেশ আগ্রহী হয়ে পড়েন সেই আন্ধার কোঠায় যাওয়ার জন্য। ঠিক করা হয় আগামী শুক্রবার যখন মাদ্রাসা বন্ধ থাকবে তখন ওনারা সেই আন্ধার কোঠায় যাবেন। কথা মতো শুক্রবারে সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেই রাজবাড়ির সামনে গিয়ে পৌঁছান সকাল 11টার দিকে। গিয়ে দেখেন রাজবাড়ির আশেপাশে জায়গাগুলো একদম শুনশান নীরব। রাজবাড়ির পাশেই ওনারা এক বয়স্ক লোককে দেখতে পান, চা বিক্রি করছে। ওনারা সেখানে গেলে সেই বৃদ্ধ লোকটি বলে ওঠেন, এই জায়গাটা ভালো না, তোমরা এখান থেকে চলে যাও। এই বৃদ্ধ লোকটির কথা উপেক্ষা করে এই সুমন ভাইরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করেন। তারপর রাজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে লাগলেন। যখন ওনারা একটি খোলা জায়গায় এসে দাঁড়ালেন, অর্থাৎ চারদিকে সব পুরাতন কক্ষ আর মাঝখানে একটু ফাঁকা জায়গা, হঠাৎ ওনার বন্ধু ওনার হাত চেপে ধরলেন, বললেন, সুমন পেছনে দেখ। পেছনে তাকিয়ে দেখেন পুরাতন একটা দেওয়াল ঘেঁষে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলার বয়স আনুমানিক 70 কি 80 বছর হবে। ওনারা সবাই যখন ওই মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন তখন ওই মহিলা বলে উঠলেন, এই জায়গাটা ভালো না, এখান থেকে চলে যাও। তখন সুমন ভাই বলেন, বুড়িমা আমরা তো এমনি দেখতে আসছি, 5 মিনিট দেখেই চলে যাব। তখন ওই বুড়িমা প্রচন্ড রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলেন, বলছি না চলে যেতে। তখন ওনার চোখ এবং তাকানো দেখে ওনার বন্ধুরা সবাই প্রচন্ড ভয় পেয়ে যান। চোখগুলো এমন ছিল যে বড় বড় লাল লাল, মনে হচ্ছে চোখের কুঠুরি থেকে এক্ষুনি বের হয়ে আসবে। একজন সাধারণ মানুষের চাহনি সাধারণত এমন হওয়ার কথা না। তারপর ওনারা সবাই ভয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওনারা যখন বাড়ি থেকে মাঠে বের হলেন তখন ওনাদের এক ফ্রেন্ড বলে ওঠে, আরে ধুর, এসব কিছু না, পেছনে আরেকটা রাস্তা আছে, আমরা সেই দিক দিয়ে ভিতরে ঢুকবো। এত দূর এসেছি কষ্ট করে, না দেখে গেলে হবে নাকি। তারপর কথা মতো ওনারা পেছনের সিঁড়ি বেয়ে 2 তলায় উঠে যান। প্রত্যেকটা রুমের সাথে আরেকটি করে অন্য রুমগুলোর সংযোগ রয়েছে, অর্থাৎ একটি রুমে ঢুকলে ওই তলার সবগুলো রুম থেকে ঘুরে আসা যায়। গাছ লতা পাতায় ছেয়ে গেছে পুরো বাড়ি। রাজবাড়িটাকে তখন কেমন যেন আরো ভয়ঙ্কর লাগতে শুরু করলো। ওনারা যখন এক কক্ষ থেকে আরেক কক্ষে যাচ্ছিলেন গাছপালায় ঘেরা একটি সরু দরজা দিয়ে, তখন এই সুমন ভাই সবচেয়ে পেছনে ছিলেন। তো ওনাদের 5 জনের মধ্যে যখন 4 জন অন্য রুমে চলে যায় আর সুমন ভাই পার হতে যাবেন, তখন সুমন ভাই খেয়াল করলেন কে যেন পেছন থেকে ওনার হাতের একটি আঙ্গুল টেনে ধরেছে। যেই হাত দিয়ে ধরেছে সেই হাতটি বেশ ঠান্ডা ছিল। সাথে সাথে সুমন ভাই পেছনে ঘুরে তাকান, দেখেন 10-12 বছরের একটি মেয়ে লাল ফ্রক পরা, সে এই সুমন ভাইয়ের দিকে তাকিয়ে হাসছিল। সুমন ভাই ছোটখাটো একটা ধাক্কা খেলেন, বুকে সাহস নিয়ে বললেন, এই মেয়ে তুমি এখানে কি করছো, বাসায় যাও। মেয়ে কোনো জবাব না দিয়ে শুধু হাসছে। এই দিকে তাকিয়ে দেখেন ওনার বন্ধুরা ওনাকে রেখে সামনে গিয়ে যাচ্ছেন। তো সুমন ভাই চেষ্টা করলেন ওনার হাতটি ওই মেয়ের কাছ থেকে ছাড়িয়ে নিতে, কিন্তু মেয়েটি এত শক্ত করে হাতটি ধরে রেখেছিল যে কিছুতেই হাত ছাড়াতে পারছিলেন না। এদিকে ওনার বন্ধুরা ওনাকে না পেয়ে আবার পেছন দিকে ব্যাক করতে থাকেন।
তখন সুমন ভাই সব শক্তি দিয়ে হাতটি এক ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেন। এর মধ্যেই ওনার বন্ধুরা চলে আসে। তখন ওনার বন্ধুরা ওনার কাছে এখানেই দাঁড়িয়ে থাকার কারণ জানতে চায়। তখন উনি বলেন, একটি মেয়েকে দেখলাম, সে আমার হাত ধরে রেখেছিল। তখন ওনার বন্ধুরা জানতে চান কোথায় মেয়ে। উনি পেছন থেকে ঘুরে দেখেন সেই মেয়েটি নেই। তারপর এক মুহূর্ত দেরি না করে ওনারা সোজা বাড়ির পথে রওনা দেন। আন্ধার কোঠা না দেখেই ওনারা ফিরে আসেন। বাড়ি এসে এই সুমন ভাই দেখেন যেই আঙ্গুলে সেই মেয়েটি ধরেছিল সেই আঙ্গুলটি ফুলে গেছে এবং সেখানে 4টি নখের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। তখন ওনার মা দেখে বলেন, কি হয়েছে এখানে? উনি বলেন, ওনার এক ফ্রেন্ড ধরেছিল। তখন ওনার মা বলেন, এইভাবে কেউ ধরে নাকি? সারা রাত উনি সেই হাতের ব্যথায় ঘুমাতে পারেননি। তার পরের দিন সকালে উঠে উনি চলে যান মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে উনি ওনার হুজুরকে হাতটি দেখান। হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে জানতে চান তিনি আর কাউকে এই হাত দেখিয়েছেন কিনা বা কারো সাথে শেয়ার করেছেন কিনা। তখন সুমন ভাই বলেন, শুধু আম্মুকে বলেছেন। তখন হুজুরকে একটু চিন্তিত দেখালো। তখন হুজুর বললেন, ঠিক আছে, এখন তুমি বাসায় চলে যাও, আমি রাতের বেলা তোমাদের বাসায় আসবো। তো সুমন ভাই ঠিক করলেন ক্লাসের বিরতি দিলে উনি বাসায় চলে যাবেন। এমন সময় ওনার কিছু বন্ধুরা বলে ওঠে, আজকে নাকি ওনার কয়েকজন বন্ধু মিলে মাদ্রাসায় পিকনিক করবে, ওনাকে থেকে যেতে বললেন। কিন্তু উনি বলেন, বড় হুজুর তো আমাকে চলে যেতে বলেছে। তখন ওনার বন্ধুদের মধ্যে থেকে একজন বলেন, আরে তুমি যেন পিকনিক করতে না পারো সেজন্য হয়তো চলে যেতে বলেছে। তখন সুমন ভাই বলেন, তাই নাকি? তাহলে তো আমি অবশ্যই থেকে যাব। তো সুমন ভাই আর বাসায় যাননি। ওনারা সবাই মিলে রাত 1টা পর্যন্ত খাওয়া দাওয়া এবং বন্ধুরা মিলে গল্প করেন। সব শেষ করে যখন সবাই শুয়ে পড়েছে তখন এই সুমন ভাইয়ের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন তিনি একাই দোতলা থেকে নিচতলায় নেমে যান। তো স্বাভাবিকভাবেই উনি ওয়াশরুমের কাজ শেষ করে যখন বাইরে বের হন তখন উনি যা দেখতে পান তা দেখে তো ভয় ওনার চোখ কপালে উঠে যায়। উনি দেখতে পান ওনাদের মাদ্রাসার যে মসজিদ রয়েছে সেই মসজিদের পাশে এক পা আর 2টা মাদ্রাসা ভবন পার হয়ে এক বিশাল বড় শিমুল গাছ রয়েছে। সেই শিমুল গাছে আরেক পা দিয়ে বিশাল বড় ভয়ঙ্কর দানব আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সেটা এত বড় যে তার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। তখন আর সহ্য করতে না পেরে ভয় এই সুমন ভাই সেখানেই জ্ঞান হারান। তার আর কিছু মনে নেই। এর পরের ঘটনা উনি ওনার বড় হুজুরের কাছ থেকে শুনতে পান। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও এই সুমন ভাই যখন ফিরছিলেন না তখন ওনার বন্ধুরা ওনাকে খুঁজতে বের হয়। ওনার বন্ধুরা ওনাকে কোথাও খুঁজে পান না। তখন বড় হুজুরকে জাগিয়ে তোলা হয়। বড় হুজুর এসে দেখেন এই সুমন ভাই শিমুল গাছের উপরে চুপটি করে বসে আছেন। কিন্তু এত বড় আর এত মোটা শিমুল গাছে এই সুমন ভাইয়ের উঠতে পারাটা প্রায় অসম্ভব, কারণ 3-4 জনের হাত একসাথে করলেও সেই শিমুল গাছটাকে আঁকড়ে ধরা যায় না। অথচ এই সুমন ভাই কিন্তু গাছে উঠতে জানতেন না। তো এই অবস্থা দেখে বড় হুজুর দোয়া দুরূদ পড়তে থাকেন এবং ওই শিমুল গাছের চারদিকে একটা গোল বৃত্ত এঁকে দেন। প্রায় আধা ঘন্টা পর এই সুমন ভাই অনেকটা টিকটিকির মতো গাছ থেকে বেয়ে বেয়ে নামতে থাকেন এবং হঠাৎ করে গাছ থেকে নিচে পড়ে যান। তারপর সবাই তাড়াতাড়ি ওনার কাছে দৌড়ে যান। গিয়ে দেখেন ওনার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর রক্তাক্ত। ওনার সারা শরীর কোথাও কাটা কোথাও ছিলে গেছে, এমন রক্ত মুছে ওনাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি তখন অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে ট্রিটমেন্ট শেষ করে ওনাকে পরের দিন ওনার বাসায় নিয়ে যাওয়া হয়। প্রায় 3 দিন পরে ওনার জ্ঞান ফিরে। ওনাদের বাড়ির পাশেই এক পীর সাহেবের বাড়ি ছিল, ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর সেই হুজুর সব দেখে শুনে জানান এই সুমন ভাইকে নাকি একটা পরীতে আছর করেছিল এবং সেই পরীটা এখনো তাকে দূর থেকে নজরে রাখছে। তখন সেই হুজুর একটা তাবিজ বেঁধে দেন সুমন ভাইকে। এই তাবিজ বেঁধে দেওয়ার পরে পরীটা সরাসরি কাছে না আসতে পারলেও স্বপ্নে প্রায় এই সুমন ভাইকে নানাভাবে দেখা দিতেন। তো এই সুমন ভাই এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। তারপর ওনাকে আরো কিছু তাবিজ এবং দোয়া দুরূদ পড়ে ধীরে ধীরে ওনাকে এই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়া হয়। তো এই ছিল সুমন ভাইয়ের পাঠানো আজকের ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি
তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা চান আপনাদের ঘটনাও এই চ্যানেলে শেয়ার করা হোক, তারা thedarkstudiobd@gmail.com এই ইমেলে ঘটনা লিখে পাঠাতে পারেন। এই ইমেলটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।